আম ইউনূস আসলে যেটা করছে তার ইউনূস তো একটা মব বাহিনী পালে, লালন পালন করে এবং একটা অনিবন্ধিত রাজনৈতিক দল, উনার একটা রাজনৈতিক দল করার অনেক ইচ্ছা ছিল বহু বছর আগে, করতে পারেননি কিংস পার্টি। তো সেটারই জের ধরে এবং তার সকল মেটিকুলাসলি যত পরিকল্পনা ছিল, যত চক্রান্ত ছিল, তো সেটিকে পরিপূর্ণ করবার জন্য জঙ্গি, সন্ত্রাসী, টোকাই সবাইকে নিয়ে একটা এনসিপি তৈরি করেছেন তিনি। এবং সেই এনসিপি কে উনি বিভিন্ন জায়গায় লেলিয়ে দেন। উনার যা, যা মনে হয়, যা, যা করা দরকার মনে করেন, তখন কখনো সেনাবাহিনীর বিরুদ্ধে, কখনো পুলিশের বিরুদ্ধে, আর আওয়ামী লীগের বিরুদ্ধে তো আছেই। তো এনসিপি কে দিয়ে এখন আবার একটু পরিস্থিতি ঘোলাটে করে জুলাই সনদের নামে একটা তামাশা করা, এরকম একটা উত্তপ্ত পরিস্থিতি যদি থাকে দেশে, তাহলে মানুষ ভয় পাবে, মানুষ ন্যায্য কথাটা বলবে না। এবং পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আগামী কয়েকদিন খুব গুরুত্বপূর্ণ এবং সাঁড়াশি অভিযানের মাধ্যমে আওয়ামী লীগকে আবারও হামলা মামলায় নিধন করা হবে। দুটো জিনিস দেখেন, একটা হচ্ছে এনসিপির সেই টোকাইদেরকে শাহবাগ মোড়ে একটা ডিস্টার্বিং পজিশন তৈরি করা, যেখানে সাধারণ মানুষের দুর্ভোগ হচ্ছে এবং তাদের বিশৃঙ্খলতার কারণে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে। রাষ্ট্রের সকল পৃষ্ঠপোষকতা, সকল ক্ষমতা এনসিপির কাছে দিয়ে দেয়া, এনসিপি সেটাকে ব্যবহার করছে ইচ্ছা মতো। একটা পুলিশকে বলছে প্রধান উপদেষ্টার এপিএস না পিএস, তার কাছ থেকে ফোন আসছে শাহবাগ বন্ধ করে দিতে হবে, এবং শাহবাগটা তারা বন্ধ করে দিল। সাধারণ মানুষের সাথে অত্যন্ত বাজে ব্যবহার করলো। অনেক অনেক লোকজন যারা হাসপাতালে যাবে, বাড়িতে যাবে, তাদের সাথে প্রায় গায়ে হাত তোলার মতো অবস্থা তৈরি হয়েছিল। তো এটা একটা তামসা চলছে। আরেকটা হচ্ছে সাঁড়াশি অভিযান চলছে, সেনাবাহিনী, র্যাব যৌথ অভিযান। শুধু গায়ে হাত না, সবাই আওয়ামী লীগের বলতেছে, সে আওয়ামী লীগের দূষর, যেই প্রতিবাদ করছে তাকেই বলছে আওয়ামী লীগ, তাকে আওয়ামী লীগের ট্যাগ দিচ্ছে। এবং পাশাপাশি চলছে কি, যৌথ অভিযান চলছে। এই সমস্ত হট্টগোলের মধ্যে, গ্যাঞ্জামের মধ্যে কিন্তু তারা একটা মানে গোপন চুক্তি করে ফেলছে এবং গোপন ষড়যন্ত্রমূলক অনেক কিছু করছে। এই সকল বিষয়ে যখন মানুষ ব্যতিব্যস্ত থাকবে, মানুষ আতঙ্কিত থাকবে, এবং এরকম প্রতিবারই আমরা দেখেছি এরকম একটা আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করে হামলা মামলা করে তারা দেশটাকে বিক্রি করে দেওয়ার মতো অনেক গোপন কিছু করে ফেলছে। এবং কালকে কিন্তু রাত্রে আমরা কি দেখলাম, শাহবাগে দুই পক্ষের মারামারি হলো। এই যে এনসিপি কে এতখানি ক্ষমতা দেয়া, এনসিপির পিছনে রাষ্ট্রের এত অর্থ ব্যয় করা, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনী, সকল বাহিনীকে নিয়োজিত করা গোপালগঞ্জে শুরু হয়েছে। এবং এটা আমরা শুরু থেকেই দেখছি, যখন ধানমন্ডি 32 ভেঙেছে বুলডোজার নিয়ে, তখনও সেনাবাহিনী দাঁড়িয়েছিল। সেনাবাহিনী অপারেশন ডেভিল হার্টের নামে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ধরেছে। তো আজকে এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা, আমরা মানে সাধারণ মানুষ তো ভয়ে কথা বলছে না, বললে আওয়ামী লীগ হয়ে যাচ্ছে। সাধারণ মানুষকে মানে সাধারণ মানুষও হামলার শিকার হচ্ছে। আর আওয়ামী লীগের লোকজন তো ধরেন হামলা মামলার ভয়ে, সাঁড়াশি অভিযানের ভয়ে, যৌথ বাহিনীর ভয়ে আমাদের তো নাভিশ্বাস অবস্থা। তার মধ্যে আমরা দেখছি যে নানান রকম গুজব আওয়ামী লীগেরই বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে বলছে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে, যে গুজব দিয়ে আওয়ামী লীগকে আবারও মানুষের কাছে, জনগণের কাছে একটা বিভ্রান্তির রাজনৈতিক দল হিসেবে আবারও প্রতিষ্ঠা করা তাদের এক ধরনের অবস্থা আমরা দেখলাম এই গতকাল পর্যন্ত এবং আজকে পর্যন্ত। কিন্তু দিনের শেষে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত, দিনের শেষে আমাদের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত। এই যে এত এত কিছু করে চুক্তি করে ফেললো, এই চুক্তির ফলাফলটা কার কাছে যাবে? এর খেসারত কে দিবে? এর খেসারত বাংলাদেশ দিবে, সাধারণ জনগণ দিবে। তো কাজে আমার মনে হয় যে আমরা খুব ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছি বাংলাদেশে, যেখানে একজন শিক্ষকও কথা বলতে পারেন না, একজন মুক্তিযোদ্ধা কথা বলতে পারেন না, একজন রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত প্রধান বিচারপতি, সাবেক বিচারপতিও কথা বলতে পারেন না, সাবেক নির্বাচন কমিশনার কথা বলতে পারেন না, সাবেক ডিআইজিরাও কথা বলতে পারেন না।
নারীরা কথা বলতে পারেন না, শিশুরা কথা বলতে পারেন না, আমরা কেউই কথা বলতে পারছি না। কথা বললে হয় হামলা অথবা মামলা। তো সেই জায়গায় আজকে বাংলাদেশ, পুরো বাংলাদেশটাই কারাগারে, এবং ভিআইপি প্রায় ৫৯ জন এমপি মন্ত্রীকে একটা নির্দিষ্ট এলাকার কারাগারে নিয়ে আসা হয়েছে। প্রায় ১৩৯ জনের মতো আওয়ামী লীগের নেতা কর্মী এখন একটা নির্দিষ্ট কারাগারে তাদেরকে শিফট করে রাখা হয়েছে। বাংলাদেশে কোথায় কি হচ্ছে প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল তাদের ইশারায় চলছে। আজকে সত্য কথাটা টেলিভিশন চ্যানেল বলবে, সেই চ্যানেল ভাঙচুর হবে, সেই চ্যানেলে নিউজ দেওয়ার আধা ঘন্টা পরে সেটাকে ডিলিট করতে হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এক ধরনের নাম লিস্ট করা হচ্ছে, কোন পেজ কারা কি করছে, কোন ব্লগার, কোন অ্যাক্টিভিস্ট, কার কোন নেতা কথা বলছে, কোন কালচারাল অ্যাক্টিভিস্ট কথা বলছে, সবাইকে লিস্ট করে করে তারা পার্সোনালি হুমকি দিচ্ছে, মামলা দিচ্ছে। তো আসলে কে নিরাপদ আপনি বলেন? কেউ নিরাপদ না। শাহবাগ মোড়ে যে মানুষগুলো কথা বলেছিল কালকে, তারা কেউ কিন্তু কোনো রাজনৈতিক দলের সদস্য না, একদমই সাধারণ নাগরিক এবং ভুক্তভোগী নাগরিক। দুজনকে হাসপাতালে যেতে হবে, একজনকে অফিসে যেতে হবে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। এই যে মানুষগুলোর দুর্ভোগ, তারা কথাটা কাকে বলবে? তাদের জন্য কোনো থানা পুলিশ নেই, তাদের জন্য সেনাবাহিনী নেই, তাদের জন্য আইন আদালত নেই। যেদিনই সেনাবাহিনী বলেছেন যে মবকে আমরা দেখে নেব, এনাফ এনাফ এনাফ, সেদিনই আমরা দেখেছি এনাফ মব হয়েছে। এই গতকালকেই সম্ভবত না পরশুদিন যে আমরা দেখলাম যে আর ওনারা এনসিপি কে সহযোগিতা করবে না, মবের বিরুদ্ধে অ্যাকশন নেবে। কোথায়? এগুলো তো আসলে জাতির সাথে ইউনূস তার প্রশাসনকে নিয়ে, যেহেতু সে প্রতিরক্ষা মন্ত্রণালয় তার অধীনে, কাজে সকলকে তিনি তার এনসিপির জন্য, তার নিজের প্রয়োজনে, তার ব্যক্তি স্বার্থে, তারা যে এজেন্ডা যারা করেছে, যে রাষ্ট্রদ্রোহী যারা যে কজন তাদের যে জোট, তাদের প্রয়োজনে ব্যবহার করছে। জনগণ তো আজকে এতিম হয়ে ঘুরে বেড়াচ্ছে। জনগণের আজকে রাষ্ট্র নেই, সরকার নেই, জনগণের কিছু নেই। আজকে বাংলাদেশ এতিম, জনগণ এতিম। আজকে অগস্টের ১ তারিখ, শোকের মাস। আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে, ৩ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হলো। কারা হত্যা করলো? সেই ১৯৭১ সালের পরাজিত শত্রুরা। আবার ৭৫ সালে যে পরাজিত শত্রুরাই কিন্তু আবার একজোট হয়ে বঙ্গবন্ধুকে হত্যা করলো। তারাই কিন্তু পরবর্তী সময় বাংলাদেশে জঙ্গি, উগ্রপন্থী যে সকল গোষ্ঠী আছে তাদের অভয়ারণ্য করে দিল, তাদেরকে সুযোগ করে দিল বাংলাদেশে জঙ্গি আস্তানা করবার, জঙ্গি সংগঠন তৈরি করবার। আজকে পর্যন্ত বঙ্গবন্ধু কন্যাকে তাদের কেন এত ভয়? বঙ্গবন্ধু কন্যা তো জিরো টলারেন্সে সবাইকে মানে দমন করেছিলেন। আজকে তো ইউনূস এসে জঙ্গি, সন্ত্রাসী, অপরাধী, শীর্ষ সন্ত্রাসী, মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, কাউকে আর জেলখানায় রাখেননি। তিনি প্রত্যেককে বেকসুর খালাস, জামিনে বের করে নিয়ে আসা, সবাই এখন রাজার হালে বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। তাদের হাতে অনেক 7.62 টাইপের অস্ত্র আছে, কারাগার লুট করা অস্ত্র, থানা লুট করা অস্ত্র, বিদেশ থেকে আসা অস্ত্র। তারা বাংলাদেশটাকে তাদের মতো করে, জঙ্গি রাষ্ট্রের মতো করে ব্যবহার করছে। আজকে মানে আমরা এখানে যারা ৪ জন কথা বলছি, আপনি তো বিদেশ থেকে বলছেন, আপনি বাংলাদেশে থাকলে আপনার বিরুদ্ধে মামলা হতো। এখানে আমরা দুজন দেশে আছি, দুজনের বিরুদ্ধে মামলা আছে। বাঁধন মুন্সি দেশে থাকলে বাঁধন মুন্সিকেও মামলার শিকার হতে হতো। তো এখন এখানে আমরা হামলা মামলা এরকম একটা দেশে আছি। আমাদের আজকে শোক পালন করব সে সুযোগ নেই, আমাদের ধানমন্ডি ৩২ নেই, আমাদের একটা শহীদ মিনারে আমরা যেতে পারি না। মানে আমরা বাংলাদেশের মানুষের না সংস্কৃতি আছে, না আমাদের মানে গণমাধ্যমের অধিকার আছে, না আমরা কোথাও গিয়ে দুফোঁটা চোখের জল ফেলবো, মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণ করব, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা নিবেদন করব, শোক করব। আমাদের সে সুযোগ নেই। আমরা আমাদের পিতার কবরে যেতে পারবো না, আমাদের মায়ের কবরে যেতে পারবো না, আমাদের ঘরে ফিরতে পারবো না। এটাই আজকের বাংলাদেশ।
জি আপা, একটা বিষয় এখন দর্শক লিখেছেন যে সারাটা দিন মন খারাপ করে বসে থাকি, আর আপনাদের কথা শুনলে কথা শোনার জন্য সারাদিন মন করে বসে থাকেন, কথা শুনলে একটু সাহস পাই। এই দর্শকদের মানে এরকম কিন্তু আমাদের হাজার হাজার দর্শক বসে থাকেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখেন, অন্ধকার আসেই হচ্ছে সকাল হওয়ার জন্য। পৃথিবীর একটা নিয়ম আছে, রাত হয় দিন হবে, তো অন্ধকারের পরে আলো আসে। ৭১ সালেও এরকম এর চেয়েও খারাপ সময় এসেছিল। আমরা তো তখন দেখিনি, যুদ্ধের সময় তো মানে যুদ্ধের তো অভিজ্ঞতা আমাদের নেই, আমরা পড়ে দেখে জেনেছি। এর চেয়েও হয়তো ভয়ঙ্কর ছিল, কিংবা এখন এখন সবার কাছ থেকে শুনে বই বই পড়ার অভিজ্ঞতায় মনে হয় যে ১৯৭১ সালের চাইতেও আমরা খারাপ সময় বাস করছি। তো ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছিল ৯.৫ মাসের মাথায়। আমরা এবারও দেশ স্বাধীন হবে। এবার দেশ স্বাধীন হবে কি করে? তখন আমরা স্বাধীনতা পেয়েছিলাম, এবার স্বাধীনতা পুনরুদ্ধার হবে। সেই যুদ্ধাপরাধীদের কাছ থেকে রাজাকার আলবদর আল শামস, তাদের হাত থেকে স্বাধীনতা পুনরুদ্ধার করব আমরা, এবং আলো আসবে, বিজয় আসবে। একটা দেশে প্রত্যেকটা মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এটা শুধু আওয়ামী লীগের উপর বিপর্যয়, আওয়ামী লীগের উপর অত্যাচার তা না, সাধারণ মানুষ অনেক খারাপ আছে। সাধারণ মানুষের জীবন হাহাকারের করার মতো অবস্থা। কারো চাকরি নেই, কত মানুষ দরিদ্র সীমার নিচে চলে গেছে, বেকার হয়ে গেছে। মানে কল কারখানা, মিল, ফ্যাক্টরি সবকিছু বন্ধ। নিরাপদে মেয়েরা বাইরে যেতে পারে না, কাজ করতে পারে না। আমাদের সংস্কৃতি কর্মীদের কাজ নেই, আজকে শুটিং নেই। ৩০ দিন যারা শুটিং করতো, অন্তত ২৫ দিন যারা শুটিং করতো, তারা এখন মাসে ৫ দিনও শুটিং করে না। আর মাসে ৫ দিন শুটিং করলে একটা পরিবার চলবে না কোনোদিন, সে বাসা ভাড়াও দিতে পারবে না ৫ দিনের শুটিং এর টাকা দিয়ে। একজন শিল্পীকে কেন ২০ থেকে ২৫ দিন শুটিং করতে হয়? কারণ তার বর্তমান সময়ের প্রেক্ষাপটে তাকে খেয়ে পড়ে বাঁচতে হবে। আজকে শিল্পীরা খেয়ে পড়ে বাঁচার মতো অবস্থা নেই। কথাটা লজ্জার কষ্টের হলো আমি বললাম। অনেক শিল্পী ঢাকা থেকে গ্রামে চলে গেছেন। শিল্পীরা মানবেতর জীবন যাপন করছে, তারা বলতে পারছে না মুখ খুলে। কারণ শিল্পীদের তো একটা সম্মানের ইগো আছে, বলবে না, কখনোই মুখ ফুটে বলবে না। আর এই সরকারের কাছে কি বলবে? বঙ্গবন্ধু কন্যা তো কোনো শিল্পী না খেয়ে আছে, চিকিৎসার সমস্যা শুনলেই গণভবনে ডেকে উনি বুকে জড়িয়ে ধরে টাকা দিয়েছেন, সুযোগ সুবিধা দিয়েছেন। ইউনূস দিবে? মোস্তফা সরোয়ার ফারুকী সংস্কৃতি কর্মীদেরকে ব্যবহার করে সংস্কৃতি উপদেষ্টা হয়েছে, তিনি তো ধমক দেয় কেন শিল্পীরা কথা বলে, কেন শিল্পীরা বলে তার কাজ নেই। শিল্পীদেরকে ধমক দেন। দায়িত্ব নিয়েছেন গত ১২ মাসে ১১ মাসে কোন শিল্পীর কি সমস্যা হয়েছে? শিল্পীরা অপমানিত হয়ে এসছে, সেই শিল্পীর দায়িত্ব তো নেয়নি। কোন মানবিক জায়গায় ইউনূস কি গিয়ে মাথায় হাত রেখেছে? রাখিনি। কাজেই আজকে বাংলাদেশের মাথার উপরে কোনো ছায়া নেই। যে ছায়া ছিল, যে আস্থা ভরসার জায়গা ছিল বঙ্গবন্ধু কন্যা, সেই জায়গাটি ৫ই আগস্ট জঙ্গি সন্ত্রাসীদের চক্রান্তের কারণে বাংলাদেশের মানুষ হারিয়েছে। সেই জায়গাটি আমাদের পুনরুদ্ধার করতে হবে। সেই জায়গাটি পুনরুদ্ধার হবেই। কারণ একটা দেশ এভাবে চলতে পারে না। লাইনচ্যুত একটা ট্রেন যখন চলতে থাকে তখন অ্যাক্সিডেন্ট করবেই। আজকে বাংলাদেশ অ্যাক্সিডেন্টের মুখে চলে গেছে, লাইনে নেই বাংলাদেশ নামক ট্রেনটি। কাজেই সেটাকে ফেরাতে হবে, ঠিক করতে হবে। ঠিক করতে গেলে সঠিক মানুষকে আনতে হবে। বিদেশ থেকে ষড়যন্ত্রকারীদেরকে এনে বাংলাদেশে বসিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন তো হবেই না। বাংলাদেশ পিছিয়ে গেছে আরো ৫০ বছর।